দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে হাজির হয়েছি আরেকটা নতুন গল্প নিয়ে। তবে এবারে গল্পটা একটু অন্যরকম, একটু নস্টালজিক বলতে পারেন। আসলে ছোটোবেলা থেকে আমরা সকলেই ঘনাদা, টেনিদা এগুলো কার্টুন আকারে হোক বা কমিক্স আকারে হোক মোটামুটি সকলেই পড়েছি। সকলের কাছে ঘনাদা, টেনিদা ভীষণ প্রিয়। তাই আমি এই সপ্তাহে আপনাদের সকলের জন্য ঘনাদার একটা দারুণ গল্প নিয়ে এসেছি। প্রেমেন্দ্র মিত্র রচিত ঘনাদা এলেন। তাহলে চলুন শুরু করা যাক ঘনাদার গল্প। হ্যাঁ, ঘনাদা একদিন এসেছিলেন। নিশ্চয়ই একদিন এসেছিলেন আমাদের এই ৭২ নম্বর বনমালী নস্কর লেনে। কিন্তু কবে, কখন, কেমন করে তিনি প্রথম এলেন সে কথা মনে করতে গিয়ে বেশ মুশকিলে পড়তে হচ্ছে। ঘনাদা নামে কোনো একজনের সঙ্গে এই ৭২ নম্বরে প্রথম পরিচয়ের স্মৃতি বলতে মনে যা আসছে তা স্রেফ একটি ব্যাগ। হ্যাঁ, মাঝারি সাইজের ক্যাম্বিসের একটি ব্যাগ। না, মানুষজন কেউ নয়, শুধু একটি ক্যাম্বিসের ব্যাগ। ছেঁড়া খোড়া পুরনো না হলেও বেশ একটু জীর্ণ গোছের। ৭২ নম্বরের প্রথম পত্তনের সময়ে সব কিছু তখন তো এলোমেলো অগোছালো। সুবিধা মতো একটা বাড়ি পেয়ে যে কজনে মিলে সেখানে একটা শহরে আস্তানা বানাবার ব্যবস্থা করেছিল, এখন ৭২ নম্বর বলতে যাদের নামগুলো আপনা থেকেই মনে আসে সেই চারজনই তাদের মধ্যে তখন ছিল প্রধান। অর্থাৎ ৭২ নম্বর বলতে এখন যেমন তখনও সেই চার মূর্তিমান শিশির, শিবু, গৌর এবং আমি। বাড়িটা পুরনো হলেও খুব ভাঙাচোরা নয়। সামান্য একটু আধটু মেরামতের পর চুনকাম করিয়ে আমরা তার কয়েকটা ঘরে তখনই বিছানাপত্র পেতে ঢুকে পড়েছি। এখন যেটা আমাদের আড্ডা ঘর সেটাই তখন কিছু জমা করা আসবাবপত্র নিয়ে খালি পড়ে আছে। ঠিক করা আছে যে দুদিন বাদে একটু হাত খালি হলেই আসবাবপত্র গুছিয়ে সেটাকে বসবার ঘর বানানো হবে। সকালে বিকালে ওদিকে যেতে আসতে এর মধ্যে সেখানে একদিন ঘরের মাঝে জমা করা আসবাবপত্রের মধ্যে একটা গোল টেবিলের ওপর ক্যাম্বিসের ব্যাগটা চোখে পড়েছে। একদিন দুদিন বাদেও টেবিলের ওপর ক্যাম্বিসের ব্যাগটা সমানে বসানো আছে দেখে ব্যাগটা কার তার সন্ধান নিতে হয়েছে। ব্যাগটার বর্ণনা আগেই করেছি। ওরকম ব্যাগ আমাদের কারোর যে নয় তা বুঝেই সেটার উপস্থিতি একটু অবাক করেছে। পরস্পরকে জিজ্ঞাসা করেও রহস্যটার খুব স্পষ্ট একটা মীমাংসা কিন্তু পাওয়া যায়নি। শিবুই একটু ভেবে ভেবে জড়িয়ে বলেছে, হ্যাঁ, ওই একজন, মানে আমাদের চেনা কেউ নন, মানে বিপদে পড়ে কি। গৌর শিবুকে কথাটা শেষ করতে না দিয়ে ঝাঁঝালো গলায় জেরা করেছে, বিপদে পড়ে তিনি কি এখানে আমাদের সঙ্গে বাসা বাঁধবেন নাকি? না না, তা নয়, শিবু তাড়াতাড়ি প্রতিবাদ করে জানিয়েছে। বরাবরের জন্য না, মাত্র কদিনের জন্য বাধ্য হয়ে এখানে আছেন। খুব কি একটা দরকারি ব্যাপারে, কার জন্য যেন। হয়েছে। শিশির শিবুকে একরকম ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলেছে, কি কেন কিছুই না জেনে কোনো একজনকে ঢুকিয়ে দিয়েছ আমাদের এখানে। না, কোনো অসুবিধে আপনাদের করব না। শিশিরের কথার মাঝখানে তাকে থামিয়ে বারান্দার দরজা দিয়ে যিনি এবার ঘরে ঢুকেছেন তার চেহারার বর্ণনা দেবার বোধ হয় দরকার নেই। হ্যাঁ, সে শুকনো পাকানো ৩০ থেকে ৬০ যে কোনো বয়সে ধারালো কুড়ুল মার্কা মাঝারে মাপের চেহারা। গলাটি শুধু চেহারার তুলনায় রীতিমতো ভারী। কি ঘরের ভেতর ঢুকে এসে দুহাত তুলে সকলকে নীরব নমস্কার জানিয়ে ভদ্রলোক বলেছেন, মাত্র দুদিনের ব্যাপার, আপনাদের তেতলায় ন্যাড়া ছাদে একটা ঘর দেখে এলাম। তেতলার ন্যাড়া ছাদে ঘর? আমরা ব্যস্ত হয়ে উঠে বলেছি, সেটা আবার ঘর কোথায়? যত সব ফালতু ভাঙাচোরা আসবাবপত্র ভরা চোর কুঠুরি বললেই হয়। তা হোক, ভদ্রলোক আমাদের আশ্বস্ত করে বলেছেন, ওখানে একটা ভাঙা তক্তাপোষ রয়েছে দেখলাম। ঘরটা একটু পরিষ্কার করে আমার ব্যাগটা নিয়ে দুদিন বেশ কাটিয়ে দিতে পারবো।
ব্যাগটা তাই এখন নিতে এসেছি। ঘরের টুকিটাকি 2-4টে জিনিস রাখা বড় গোল টেবিলটার উপর থেকে তার ক্যাম্বিসের ব্যাগটা তুলে নিয়ে ভদ্রলোক চলে যাবার জন্য দরজার দিকে পা বাড়িয়ে যেন আমাদের আশ্বস্ত করবার জন্যে বলেছেন, ওই জারবোয়া জবাবের জন্যই এত অপেক্ষা, তা হয়তো অন্তত কালই পেয়ে যাব, পাওয়া তো উচিত। কি বললেন? কিসের জবাব? আমাদের সকলের প্রশ্নটা গৌরের মুখে এবার শোনা গেছে। জবাবটা জারবোয়া ছাপের, মানে জারবোয়া ছাপের ইশারার। ভদ্রলোক যেন অনিচ্ছা সত্ত্বেও একটু বিশদ হয়েছেন। কাগজে ও ছাপ দেখেই আমি তো আর কোনো ভুল করিনি, যেমন কথা ছিল তেমনই যেখানে ও ছাপ দেখেছি সেখানে তখনই যেমন জুটেছে তেমনই আস্তানা জোগাড় করে যথাস্থানে ঠিকানা জানিয়ে দিয়েছি। এখন শুধু জবাবটা আসার অপেক্ষা। জারবোয়ার ছাপ কাগজে যে ছাপিয়েছে গরজটা নিশ্চয়ই তার এমন যে জবাব দিতে 1 লহামাসে দেরি করবে না। চাই কি আপনাদের এই বনমালী নস্কর লেনে স্বয়ং সেই ববকেন্থই। এই পর্যন্ত বলেই ভদ্রলোক হঠাৎ থতমত খেয়ে থেমে গিয়ে, না না, এসব কি বলছি, মাফ করবেন আপনারা, বলে তার ব্যাগটা নিয়ে বারান্দার দরজার দিকে এগিয়েছেন। কিন্তু 2 পা বেশি বাড়াতে তিনি পারেননি। আমাদের সকলের হয়ে শিশিরি দাঁড়িয়ে উঠে তাকে বাধা দিয়ে বলেছে, আহা, যাবার জন্য তো ব্যস্ত হচ্ছেন কেন? আপনার সেই 4 পোয়ার ছাপ যে চেপেছে। 4 পোয়া নয়, জারবোয়া। শিশিরকে বেশ একটু করুণার সঙ্গে সংশোধন করে ভদ্রলোক জিজ্ঞাসা করেছেন, জারবোয়া কি তা তো নিশ্চয় জানেন? না। অত্যন্ত লজ্জিতভাবেই নিজেদের মূর্খতা স্বীকার করে বলেছি, জারবোয়া বল্লম টল্লমের মতো কোনো অস্ত্রশস্ত্র না কোনো রকম বাদশাহী পোশাক টোশাক? না, সেসব কিছু নয়। অনুকম্পা ভরে ভদ্রলোক জানিয়েছেন, জারবোয়া হলো সাহারার মরু অঞ্চলের একরকম ইঁদুর। ইঁদুরের বদলে। ভদ্রলোক এই পর্যন্ত বলতেই শিশির শিবু দুজনে একসঙ্গে উঠে পড়ে তার হাত থেকে ক্যাম্বিসের ব্যাগটা টেনে নিয়ে তাকে ধরে একটা খালি চেয়ারে বসাতে বসাতে বলেছে, আহা, আপনি যাবার জন্য তো ব্যস্ত হচ্ছেন কেন? আপনার সেই জারবোয়া ছাপের মক্কেল তো আর দোতলা বাদ দিয়ে আপনার তেতলায় পৌঁছাতে পারবে না। আপনি এখানে বসুন না। তারপর ওই মরু অঞ্চলে ইন্দু জারবোয়া না কি যেন বলছিলেন, ওই জারবোয়া নিয়ে। ভদ্রলোক বেশ যেন একটু অনিচ্ছার সঙ্গে একটা চেয়ারে বসে বলেছেন, হ্যাঁ, বলছিলাম যে ইন্দুরের বদলে ওকে উত্তর আফ্রিকার মরুভূমি খুদে ক্যাঙ্গারু বললেই যেন ঠিক হয়। ক্যাঙ্গারুদের মতো সামনের পা দুটি খুদে খুদে, আর পেছনের পাগুলো সামনের পায়ের চেয়ে প্রায় 6 গুণ লম্বা। ইঁদুরগুলো তাই তাদের আঘারের তুলনায় ক্যাঙ্গারুর চেয়ে লম্বা লাফ দিতে পারে। তা দিতে পারে। আমি প্রথমে একটু ঠাট্টার সুর লাগিয়ে বলেছি, উত্তর আফ্রিকার এক ক্যাঙ্গারু মার্কা ইঁদুরের এত কি খাতির যে তার ছবি কোথাও ছাপা দেখলেই 1 পায়ে খাড়া হয়ে দাঁড়াতে হবে? আর ওই ক্যাঙ্গারু ইঁদুরের ছবি ছাপাও বা হয়েছে কোথায়? এখানের কোনো কাগজে তো দেখিনি। এখানকার কোনো কাগজে দেখেননি? ভদ্রলোকের গলায় এবার যেন অবোধের প্রতি অনুকম্পা। তা দেখবেন কি করে, এখানকার কোনো কাগজে তো নেই। ও ছাপ বেরিয়েছে খাস লন্ডন টাইমসে। লন্ডন টাইমসে বেরিয়েছে? আর আপনি? আমার কথাটা শেষ করতে হয়নি, ভদ্রলোক নিজেই বাক্যটা সম্পূর্ণ করে বলেছেন, আর আমি এখানকার ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে সেটা দেখে এসেছি। যেখানে যখন যাই আর থাকি ওই লন্ডন টাইমসটার ওপর আগাগোড়া চোখ বোলানো আমার 7 বছরের নিত্যকর্ম। 7 বছর? আমাদের সকলের হয়ে গৌর 2 চোখ প্রায় কপালে তুলে বলেছে, আপনি 7 বছর ধরে লন্ডন টাইমসের ওপর চোখ বুলিয়ে আসছেন? হ্যাঁ, প্রায় 7 বছরই তো হলো। ভদ্রলোক একটু যেন দুঃখের সঙ্গে জানিয়েছেন। কিন্তু কেন?
7 বছর ধরে রোজ রোজ নিয়ম করে একটা বিশেষ বিদেশি কাগজের ওপর চোখ বুলিয়ে যাওয়া তো সোজা কথা নয়। তার একটা কারণ তো আছে। শিশির আমাদের সকলের মনের কথাটাই প্রকাশ করেছে। তা কারণ আছে বই কি, নিশ্চয়ই একটা কারণ আছে। ভদ্রলোক এখনো যেন কথাটা খোলসা করে বলতে চাননি, কিন্তু আমরা ছাড়বার পাত্র নই। সোজাসুজি তাকে চেপে ধরেছি। তার সেই কারণটা একটু খুলে বলুন না। খুলে বলবো? ভদ্রলোক এখনো যেন দ্বিধা করে তারপর বলেছেন, তাহলে যেতে হবে কিন্তু উগান্ডায়। উগান্ডায়? আমরা বিমূঢ়। গৌরী প্রথম নিজেকে সামলে জিজ্ঞাসা করেছে, উগান্ডা মানে আফ্রিকার উগান্ডায়? হ্যাঁ, সেখানকার রিজার্ভ ফরেস্ট মানে অভয়ারণ্যে। ভদ্রলোক যেন বাধ্য হয়ে জানিয়েছেন। কিন্তু সেখানে এখন যাব কি করে? জিজ্ঞাসা করে আর যা বলতে যাচ্ছিলাম তার বলা হয়নি। ভদ্রলোক তাড়াতাড়ি আমাদের ভুল শুধরে দিয়ে বললেন, না না, এখন নয়, এখন যাবার কথা বলছিলাম না। বলছিলাম 7.5 বছর আগেকার উগান্ডায় সংরক্ষিত অরণ্যে। মানে সমস্ত ব্যাপারটা সেখানেই শুরু কিনা? শুরু টাইকুন ট্যানারের সে আফ্রিকার চমকানো শাহানশাহী সফরিতে। একটু থেমে আমাদের অবস্থাটা অনুমান করেই বোধহয় ভদ্রলোক তাড়াতাড়ি নিজের কথার ব্যাখ্যায় বিশদ হয়ে বললেন, সফরই মানে কি যে তা নিশ্চয় আপনারা জানেন। তবে টাইকুন ট্যানারের সফরের সঙ্গে এখনকার গোনাগণিত খরচে ভাড়া সফরির আকাশ পাতাল তফাৎ। জঙ্গলে বারশিঙ্গার শিকার আর বাজার থেকে কাটা পাঠার মাংস কেনার চেয়ে অনেক বেশি। টাইকুন ট্যানারের সফরই মানে একটা রাজস্ব ব্যাপার। বন সংরক্ষণের ব্যবস্থা করে যত খুশি যে কোনো প্রাণী শিকার আইন করে তখন বন্ধ হয়ে গেছে। কিন্তু নামের আগে সিংহের ঘাড়ের কেশরের মতো টাইকুন শব্দ যা জোড়া হয়ে গেছে, কোটিপতি ধনকুবেরদের যে শাহানশাহ টেক্সাসের সেই জীবন্ত ট্যাক্সাল টাইকুন ট্যানার কি আইনের পরোয়া করে? সফরেতে গোনাগণিত শিকার করবার সরকারি পারমিট মানে হুকুম মানা সে তো উগান্ডার অরণ্য দপ্তরে বড় কর্তার কাছ থেকে নিজে নিয়ে নিয়েছে। যে টাইকুন ট্যানার নিজে সশরীরে অফিসে এসেছে, বনবিভাগের বড় কর্তা তাকে খাতির করে কোথায় বসাবেন ভেবে পাননি। টাইকুন ট্যানারের চেহারাটা তার ঐশ্বর্যের মাপে এমন দশাশয় যে একটা প্রমাণ মাপের কোচে তাকে আটকানো যায় না। টাইকুন ট্যানার অবশ্য কোথাও বসার বদলে আগাগোড়া দাঁড়িয়েই বনবিভাগের বড় কর্তার সঙ্গে কথা সেরেছেন। শিকারের পারমিটটা সেখানে দাঁড়িয়েই তিনি পড়ে দেখেছেন যে অন্য সব সাধারণ জানোয়ারের বেলা তেমন কড়াকড়ি না থাকলেও হাতি, গন্ডার, সিংহের মতো বড় বড় জানোয়ারের বেলায় শিকারের অনুমতি দারুণ করা। এই হুকুম মানা পড়েও অন্য অনেকের মতো বিন্দুমাত্র অনুযোগ আপত্তি না জানিয়ে টাইকুন ট্যানার যেন খুশি মনে বনবিভাগের বড় কর্তার সঙ্গে করমর্দন করে চলে আসবার সময় শুধু জিজ্ঞাসা করেছেন, শিকার যতই গোনাগুনিতে করে রাখা হোক, সফরের লোকলস্কর লটবহরের বেলা সেরকম কোনো বাধা নিষেধ নেই? না, তা নেই। বনবিভাগের বড় কর্তা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, কিন্তু অত বড় বিরাট বাহিনী আপনি সঙ্গে নিচ্ছেনই বা কেন? ওর তো অনেক ঝামেলা। ওই ঝামেলা পোহানোতেই আমার সুখ, বলেছেন টাইকুন ট্যানার। তাছাড়া বিরাটার কোথায় দেখলেন? শিকারি আমার একজন, ওই বব কেনেথ। হ্যাঁ, ও তো একাই 100, হেসে বলেছেন অফিসার। ওর যে বড় শিকারি এখন সারা আফ্রিকার কোথাও কেউ আছে বলে তো জানি না। হ্যাঁ, তাই শুনেছি বলেই তো ওকে নেওয়া। দেখা যাক, যত হাক ডাক তত এলেম সত্যি আছে কিনা। হেসে বলেছেন টাইকুন ট্যানার। এর উপর আপনি শিকারের বন্দুকও তো গন্ডা গন্ডা নিয়েছেন দেখলাম, আমাদের অফিসে পাঠানো আপনার লটবহরের তালিকা থেকে। অত বন্দুক আপনার মিচিমিচি ববাই তো স্যার, কি কাজে লাগবে আপনার অত বন্দুক? হাসি মুখেই জিজ্ঞাসা করেছেন বনবিভাগের ওপরওয়ালা অফিসার।
মনে করুন ও শুধু নিজের অহংকারকে একটু তোয়াজ, বলেছে টাইকুন ট্যানার। ওগুলো তো সঙ্গে আছে, তাই দেখার সুখ। আর শুধু এখন দুনিয়ার সেরা যা শিকারের বন্দুক আছে তার সব তো ওর মধ্যে আছেই। সেই সঙ্গে সেরা একজন বন্দুকের ডাক্তারকেও সঙ্গে নিয়েছি। বন্দুকের ডাক্তার? রীতিমতো অবাকই হয়েছেন বন বিভাগের বড় কর্তা। সে আবার কি কি তা বুঝলেন না? টাইকুন ট্যানার বলেছে, ডাক্তার মানে হালের বন্দুকের কারিগরি সেরা মিস্ত্রি। ম্যাচলককে যে রাইফেলের সঙ্গে পাল্লা দেওয়াতে পারে। তা ভালো, তা ভালো। মনে মনে এই দাম্ভিক টাকার কুমিরটার ওপর যতই খাপ্পা হয়ে উঠুন, মুখে হাসি টেনে বন বিভাগের বড় কর্তা বলেছেন, আইন কানুন সব মেনে আপনাদের এত সাধের সফরে সার্থক হয়ে ফিরে আসুক, এই শুভকামনা জানায়। ও, আপনাদের আইনের কথা বলছেন? কিচ্ছু ভাববেন না, ফিরে আসার পর তার গায়ে আঁচড়ও দেখতে পাবেন না। এই শুভকামনার জন্যে ধন্যবাদ বলে টাইকুন ট্যানার বন বিভাগের বড় কর্তার এমন করমর্দন করে দপ্তর থেকে বেরিয়ে এসেছে যে জখম হাত নেই বড় কর্তাকে কোকিয়ে ওঠা চাপতে হয়েছে অনেক কষ্টে। টাইকুন ট্যানারের যাদের নিয়ে অত হম্বি তম্বি, তা সফরেতে গোল বাঁধল কিন্তু তাদের নিয়েই। সে কে না কে বন্দুকের ডাক্তার আর আফ্রিকার সেরা শিকারী বব কেনেথ। টাইকুন ট্যানারের সফরই তখন জানা অজানা অনেক বন জঙ্গল পার হয়ে এক নতুন জায়গায় আস্তানা গেড়েছে। এ পর্যন্ত শিকার যা হয়েছে তাতে সাধারণ 3টে দলের সফরের পক্ষে যথেষ্ট, কিন্তু ট্যানারের তাতে মন ভরেনি। এই সফরই থেকে সে এমন কিছু মেরে নিয়ে যেতে চায় দুনিয়ার শিকারী মহলে চোখ যাতে ছানা বড়া হয়ে যাবে। এই নতুন আস্তানায় সে ভাগ্যই যেন তার জন্য অপেক্ষা করছিল। আস্তানা পাতবার পরের দিন সকালে নিজের বাদশাহী তাঁবু থেকে বেরিয়ে কাছাকাছি জঙ্গলটা একটু ঘুরে আসতে গিয়ে সে এক জায়গায় এসে দাঁড়াবার পরই আতঙ্কে যেমন কেঁপে উঠল, তেমনি হয়ে গেল মোহিত। ভদ্রলোক এই মোক্ষম জায়গায় এসে হঠাৎ থেমে গিয়ে নিজের গায়ের কোটটার দুদিকের পকেটে দুবার চাপড়ে মুখটা কেমন যেন বিরক্তি ফুটিয়ে চুপ করে গেলেন। কি হলো কি তার হঠাৎ ভেবে যখন আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি, শিশির তখন ব্যাপারটা ঠিক বুঝে ফেলে তার হাতে টিন থেকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বললে, সিগারেট খুঁজছেন তো, এই নিন না। ভদ্রলোক যেভাবে শিশিরের দিকে চেয়ে যে গলায় নেব বললেন, তাতে প্রথমে মনে হলো বুঝি শিশিরের তাকে সিগারেট দিতে চাওয়াটা অপমান জ্ঞান করে তিনি আসর ছেড়ে চলেই যাবেন উঠে। কিন্তু শেষ পর্যন্ত মনে হলো ভদ্রতার খাতিরেই শিশিরের স্পর্ধা সহ্য করে তিনি নরম হয়ে শিশিরের বাড়িয়ে দেওয়া টিনের উঁচিয়ে থাকা সিগারেটটা তুলে নিয়ে নিজের ওপরেই বিরক্তি প্রকাশ করে বললেন, হ্যাঁ, প্যাকেটটা কোথায় যে ফেলে এসেছি কে জানে। হ্যাঁ, একটা কথা কিন্তু বলে রাখছি, কিছু মনে করবেন না, সিগারেট আমি কারোর কাছে দান নিই না, সুতরাং এই সিগারেট আপনার কাছে ধার হিসাবেই নিলাম। মনে রাখবেন, আপনার কাছে একটা সিগারেট ধার রইল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে রাখব বলে শিশির তখন তার সিগারেটটার জন্য তার লাইটারটা জ্বালিয়ে ধরেছে। সেই লাইটারের আগুনে সিগারেটটা ধরিয়ে তাতে 2টো রাম টান দেবার পর প্রায় এক জ্বালা ধোয়া ছেড়ে ভদ্রলোক বলেছেন, কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই টাইকুন ট্যানারের আতঙ্ক আর উল্লাসের কথা। ঠিক, ভয়ে কাঁপতে কাঁপতে টাইকুন ট্যানার তখন খুশিতে ডগমগ। এই তো, টাইকুন ট্যানারের প্রাসাদের সিংহ দরজার মান বাড়াবার জন্য এই টিরই তো দরকার ছিল। কম বেশি প্রায় 80 কিলো ওজনের গজতন্ত্র নিয়ে কিছু দূরে স্বয়ং হাতিদের সম্রাট ঐরাবতী যেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বনভ্রমণে বেরিয়েছে। ট্যানারের হাতে বন্দুক ছিল না, আর থাকলেই বা সে করতো কি? একবার তার দিকে ফিরে তাকে দেখতে পেলে গজরাজ্যে কি করতে পারেন তাই ভেবে কাঁপতে কাঁপতে ট্যানারের গায়ে তখন যেমন ঘাম ছুটছে, তেমনই আবার আশায় বুকও দুলছে। যদি কোনো মতে হাতির পাল তার দিকে ভ্রুক্ষেপ না করে চলে যায়,
আর যদি তারপর কোনো মতে তাঁবুতে ফিরে এসে দরকার মতো সকলকে ডাক দিয়ে এই হাতির পালের পিছু নিয়ে কোনো থেকে দিয়ে আসল গজরাজকে শিকার করাতে পারে। ট্যানারের ভাগ্য তখন ভালো। হাতির পাল নিয়ে গজরাজ নিজের খেয়ালে অন্যদিকে চলে যেতেই সে নিজের তাঁবুতে এসে সবার আগে বব কেনেথ আর সমস্ত বন্দুক পিস্তলে খোদ খবরদারি ভার যার ওপর সেই বড় মিস্ত্রিকে ডেকে পাঠিয়ে সমস্ত ব্যাপারটা জানালে। ভাগ্যের জোরে আপনা থেকে যা তার হাতের মুঠে এসে গেছে তার দেখা গজরাজের সে দাতাল মুন্ডুটা যে তার চাই সকলকে সে জোর দিয়ে জানিয়েছে। কিন্তু কই, এত বড় একটা খবরে কারোর কোনো সাড়া শব্দ নেই কেন? তার সামনে দুই মূর্তি যেন জড়ভরত হয়ে দাঁড়িয়ে। কি হলো কি তোমাদের? টাইকুন ট্যানার এবার গর্জে উঠল। সব কালা বোবা হয়ে গেছো নাকি? মানে? আমতা আমতা করে এবার মুখ খুলল বব কেনেথ। বড় শিকার কি আর আমরা করতে পারি? আমাদের ধমক দিয়ে কেনেথকে থামিয়ে দিয়ে টাইকুন ট্যানার আবার গর্জন করে উঠল। কি হয়েছে আমাদের? হাত ঠুটো হয়ে গেছে না বন্দুকে সব বারুদ ভিজে গেছে? শিকার করতে পারবো না কেন? পারবো না, বন্দুকের বড় মিস্ত্রি বেশ ঠান্ডা গলায় বললে। আমাদের পারমিটে আর বড় শিকারের অনুমতি নেই বলে। হুকুম মানে যে কটা বড় শিকার আমাদের মারবার অনুমতি দেওয়া ছিল সব কটাই আমরা মেরেছি। দু একটা ছোট শিকারের বন্দুক ছাড়া সব বন্দুক আমি তাই বাক্সবন্দি করে দিয়েছি। কি করেছো চিমসে চামচিকে? বলে ঘাড় ধরে বন্দুকের মিস্ত্রিকে শূন্যে তুলে টাইকুন ট্যানার বললে, বড় বন্দুক সব বাক্সবন্দি করে দিয়েছো? হ্যাঁ। ট্যানারের হাতে ঘাড় টিপে ধরা অবস্থাতেই বন্দুকের মিস্ত্রি যেন সুখবর দেওয়ার মতো গলায় বললে, শুধু বাক্সবন্দি করিনি, তার আগে বন্দুকগুলোর কলকবজাও খুলে দিয়েছি। কলকবজা খুলে দিয়েছিস? চিরবিড়িয়ে ওঠেন টাইকুন ট্যানার। বন্দুকের মিস্ত্রিকে আছড়ে মারবার মতো করে দূরে ছুড়ে দিয়ে বললে, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে মারব। একটা ডিগবাজি খেয়ে বন্দুকের চিমসে মিস্ত্রি তখন কিছু দূরে খাড়া হয়ে দাঁড়িয়েছে। অবুজকে বোঝাবার মতো গলায় সে বললে, আমায় পুঁতে ফেলতে চান? তা অবশ্য আপনি পারেন, কিন্তু তাহলে আপনার ওই অত সাধের বন্দুকগুলোর মায়া যে ছাড়তে হবে। ওগুলোর কলকবজা এখন খোলা, সেসব আবার জোড়া লাগাবার বিদ্যে এমন 2-5 হাজার মাইলের মধ্যে সারা উগান্ডায় আর কারণ নেই। আমি মাটির নিচে পোতা থাকলে ওসব বন্দুকের প্যাঁচ জানা মিস্ত্রি খোঁজে কাকে কোথায় পাঠাবেন? যাকে পাঠাবেন সে ঠিক ঠিকানায় পৌঁছাবে কি? পৌঁছালেও কতদিনে যে ওস্তাদ মিস্ত্রি নিয়ে এখানে ফিরবে? আর যতদিনে ফিরবে ততদিন আপনি এখানে টিকে থাকতে পারবেন কি? বন্দুকের মিস্ত্রি যতক্ষণ তার কথা শোনাচ্ছিল ততক্ষণ টাইকুন ট্যানারের মুখটা ছিল যেন বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি ছবি ফোটানো ছায়া ছবির পর্দার মতো। এই মনে হচ্ছিল রাগে দাঁত কিরমিরিয়ে হিংস্র হায়নার মতো সে ঝাঁপিয়ে পড়বে বন্দুকের মিস্ত্রির ওপর। আবার মিস্ত্রির কথা শুনতে শুনতে নিজের অবস্থাটা বুঝে সে দমকা ঝড় হঠাৎ থেমে যাওয়ার মতো সামলাবার চেষ্টা করছিল নিজেকে। শেষ পর্যন্ত তার প্যাঁচালো বুদ্ধিরই জয় হয়েছে। বেয়ারা গরম মেজাজের জন্য নিজেই যেন নিজের কান মোলে ট্যানার এবার যা বলেছে তার মর্ম হলো এই যে বন্দুকের মিস্ত্রির ওপর রাগারাগি করা তার অন্যায় হয়েছে। মিস্ত্রির সঙ্গে সে মিটমাটই চায়। মিস্ত্রি যদি তার সব বন্দুকের কলকবজা ঠিক করে দেয়, সেগুলো চালু করে দেয়, তাহলে সে তার যা পাওনা তার ওপর মোটা বকশিস দিয়ে তাকে ছুটি দিয়ে যাবে। বন্দুকের মিস্ত্রি একটু ভেবে নিয়ে প্রস্তাবটায় রাজি হয়েছে। আর ঘণ্টাখানেক বাদে বাক্সবন্দি সব বন্দুক খুলে চালু করে দিয়ে তার পাওনা আর বকশিস চেয়েছে। বন্দুকগুলো সব হাতে পাওয়ার পর নিজ মূর্তি ধরেছে ট্যানার। পাওনার বকশিস চাও? সে যেন কৃতজ্ঞতায় গদগদ হয়ে বলেছে, 2 পাবে, এক্ষুনি পাবে।
পাওনাটা সে তখনই মিটিয়ে দিয়েছে। তার নিজের কজন দৈত্যাকার কাফরি সেপাই দিয়ে বন্দুকের মিস্ত্রিকে ধরে বেঁধে শিকার করা জানোয়ারদের ছাড়ানো চামড়া জমা করা একটা তাঁবুতে বন্দি করে ফেলে রেখে, আর ফেলে চলে যাবার সময় আশা দিয়ে গেছে যে বকশিসটা দিয়ে যাবে দাতালো গজরাজকে মেরে তার গজদন্ত নিয়ে এখানকার আস্তানা তুলে চলে যাবার সময়, হাত পা বাঁধা অবস্থাতে এই জঙ্গলে ফেলে রেখে দিয়ে। বন্দুকের মিস্ত্রিকে হাত পা বেঁধে বন্দি করে চলে যাবার পর টাইকুন টানার নিজেই কিন্তু পড়েছে মহা মুশকিলে। হাতি মারবার চালু বন্দুক তো সে হাতে পেয়েছে, কিন্তু সে বন্দুক ছুড়বে কে? বন্দুক উদ্ধারের পর খোঁজ নিয়ে জানা গেছে যে শিকারি বব কেনেথকে কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির মধ্যে তার তাঁবুতে তার লেখা একটা চিরকুট পাওয়া গেছে। বব কেনেথ তাতে লিখে গেছে যে হুকুম মানে যা লেখা আছে তা অগ্রাহ্য করে বাড়তি দাতালো হাতি তো নয়ই, অন্য কিছু শিকার করে সে সারা আফ্রিকায় অচ্ছুত শিকারী হিসেবে দাগি হয়ে নিজের সব রুজি রোজগার আর ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। সেই জন্যই টাইকুন টানারের জবরদস্তি এড়াতে নিজের ন্যায্য পাওনা গণ্ডা না নিয়েই তাকে পালাতে হচ্ছে। কিন্তু পালিয়ে যাবি কোথায়? কেনেথের লেখা চিরকুট পড়তে পড়তে রাগে দাঁত কিরমিরিয়ে বলেছে টাইকুন টানার, আমার সমস্ত লোক লস্কর লাগিয়ে সারা উগান্ডা চষে তোকে খুঁজে বার করবই করব। যে কথা সেই কাজ। টানার গজরাজের সন্ধান ছেড়ে কেনেথকে খুঁজতেই তার সফরের সকলকে লাগিয়েছে তখনই। এমন বেড়াজালে জঙ্গল ঘিরে তল্লাশি চালিয়েছে যাতে একটা খোরগোশনা বলে পালাতে পারে, কিন্তু ওই বেড়াজালে ঘেরা তল্লাশির ভেতর দিয়েই শিকারে কেনেথ গলে এসেছে রাতের অন্ধকারে টাইকুন টানারের সফরি তাঁবুর মহল্লায়। সেখানে নিঃশব্দে বন্দুকের মিস্ত্রিকে বন্দি করা শিকারে মারা জানোয়ারদের চামড়া রাখা তাঁবুতে ঢুকে সে কিন্তু অবাক। হাতে একটা ছোরা নিয়ে সে যতটা নিঃশব্দে সম্ভব হামাগুড়ি দিয়ে তাঁবুতে ঢুকেছিল বড় মিস্ত্রির বাঁধন কেটে তাকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু হাত পার বাঁধন কেটে সে মুক্তি দেবে কি? বড় মিস্ত্রি নিজেই আগে থাকতে বাঁধন টাঁধন খুলে সেখানে বসে আছে। কেনেথ খানিকটা হামাগুড়ি দিয়ে যাবার পর হঠাৎ চমকে উঠে শুনেছিল কে তাকে ফিসফিস করে বলছে, আর না, ছোড়াটা খাপে গুঁজে এবার উঠে বসো। গলাটা যে বড় মিস্ত্রিরই তা বুঝে একেবারে হতবম্ব হয়ে উঠে বসে কেনেথ দেখেছিল বন্দুকের মিস্ত্রি হাত পা খোলা অবস্থায় তার সামনে বসে একটা চামড়ার টুকরোয় কি যেন করছে। কেনেথকে উঠে বসতে দেখে সে কাজ থামিয়ে বলেছে, পালিয়ে গিয়েও তুমি ফিরে এলে যে? এলাম আপনারই বাঁধন কেটে আপনাকে মুক্ত করা যায় কি না চেষ্টা করে দেখতে, কিন্তু আপনি তো নিজেই বাঁধন খুলে বসে আছেন। কি করে খুললেন ওই জঙ্গলি কাফরি দৈত্যগুলোর অমন শক্ত বাঁধন? কি করে খুললাম? বন্দুকের মিস্ত্রি একটু যেন হেসে বলেছে, সময় পেলে তোমায় শিখিয়ে দেব, কিন্তু এখন তুমি আর সময় নষ্ট করো না, এক্ষুনি পালাও আর যাও উত্তর দিকে। উত্তর দক্ষিণ কোনো দিকে আর আমি যেতে চাই না, বেশ হতাশভাবে এবার বলেছে শিকারি কেনেথ। আমার হাতের এই ছোড়াটা আর কোমরবন্ধের এই পিস্তলটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। এই নিয়ে গন্ডা গন্ডা যাদের কাছে রাইফেল আর বন্দুক আর কমপক্ষে ৬০-৭০ জন জঙ্গল ঠেঙে খোঁজবার লোক লস্কর, তাদের বিরুদ্ধে আমি কি করব আর কোথায় পালাবো? পালাতে হলে আপনি নিজে পালাননি কেন? আমি? বন্দুকের মিস্ত্রি একটু যেন অবাক হয়ে বলেছে, হ্যাঁ আমি পালাইনি বটে, তবে এই কাজটা করতে এমন তন্ময় হয়ে গেছিলাম সময়টা কত কেটেছে ঠিক খেয়াল করিনি। এমন অবস্থাতেও সময়ের খেয়াল যার জন্য করেননি সেটা কি এমন কাজ? শিকারি কেনেথ রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করেছে। কাজটা কিছু নয়, এ চামড়ার টুকরোর ওপর একটা পেরেক দিয়ে আঁচড় কাটা একটা ছবি। বলেই বড় মিস্ত্রি চামড়ার টুকরোটা কেনেথের হাতে তুলে দিয়ে বলেছে, এটা তুমিই রাখো, তোমার কাজে লাগবে। আমি কাছে রাখবো এই চামড়ার আঁচড় কাটা টুকরো? এটা আমার কাজে লাগবে? কি বলছেন কি আপনি?
বন্দুকের মিস্ত্রির মাথাটা ঠিক আছে কি না সে বিষয়ে সন্দেহ ফুটে উঠেছে এবার কেনেথের কথায়। যা বলছি আজগুবি শোনাচ্ছে না? হেসে জিজ্ঞেস করেছি বড় মিস্ত্রি। কিন্তু হাতে হাতে ফল পেলেই বুঝবে আবোল তাবোল কিছু বলিনি। তোমার হাতে যে চামড়ার টুকরোটা দিয়েছে তাতে আঁচড় কাটা কিসের ছবিটা জানো? জানবার কথাও নয়। ওটা আঁচড় কেটে যা দেখাবার চেষ্টা হয়েছে সেটা একটা জারবোয়া। আফ্রিকার ঝানু শিকারী হলেও জারবোয়া কাকে বলে হয়তো জানো না। জারবোয়া হলো একরকম মরু অঞ্চলের অদ্ভুত ইঁদুর। ইঁদুর না বলে খুদে ক্যাঙ্গারু বলা চলে। সামনের পা দুটি ছোট ছোট আর পেছনের গুলি ক্যাঙ্গারুর মতো লম্বা বলে শরীরের তুলনায় অনেক দূর পর্যন্ত লাফ দিতে পারে। তোমায় এখান থেকে পালিয়ে উত্তর দিকে যেতে বলেছি। এই উত্তরে 4 থেকে শুরু করে সাহারার মরুভূমিতে এই ক্ষুদে ক্যাঙ্গারু জারবোয়াদের পাওয়া যায়। এই জারবোয়ার ছাপ মারা তাবিজ পড়া আফ্রিকায় এক গুপ্ত সমিতি আছে। তারা আফ্রিকাকে ইউরোপের সাদা চামড়া লোকেদের দাসত্ব থেকে মুক্ত করবার জন্য গোপনে বিরাট আয়োজন করে যাচ্ছে। তারা তোমার হাতের ওই জারবোয়া আঁচড় কাটা চামড়ার টুকরোটা দেখলেই তোমায় নিরাপদে সাহারা পেরিয়ে মিশরের কায়রো পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। এখন তুমি শুধু উত্তরমুখ গিয়ে উগান্ডাটা পার হয়ে যাও। কিন্তু পার হব কি করে? কেনেথ হতাশভাবে বলেছে। বললাম না, আমার কাছে শুধু একটা পিস্তল আর একটা ছোরা। পার হবার আগেই ওদের গন্ডা গন্ডা বন্দুকে আমি ঝাঁঝরা হয়ে যাব। কিছু হবে না, বন্দুকের মিস্ত্রি জোর দিয়ে বলেছে। প্রথমত, তুমি আফ্রিকার শিকারী। জঙ্গলে কি করে নিঃসারে নিঃশব্দে গাছপালার সঙ্গে মিশে গিয়ে চলাফেরা করতে হয় তা তুমি ওদের 7 জন্মে শেখাতে পারো। সুতরাং ওরা এমনিতে তোমার হদিশ পাবেই না। আর যদি বা পায়, ওদের কোনো বন্দুকের গুলি তোমার ডাইনে বায়ে 2 গজের মধ্যে পৌঁছাবে না। 2 গজের মধ্যে পৌঁছাবে না? ঘোর অবিশ্বাসের সঙ্গে বলেছে কেনেথ। এ কি ঝাড়ফুঁক মন্ত্র নাকি? না, মন্ত্র নয়, যন্ত্র, যন্ত্রের কেরামতি, বলেছে বড় মিস্ত্রি। তুমি তাতে বিশ্বাস করে নির্ভয়ে চলে যাও, আর দেরি না করাই ভালো। কিন্তু আপনি? যেতে গিয়ে ফিরে দাঁড়িয়ে সত্যিকার উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করেছে কেনেথ। আপনি যাবেন না আমার সঙ্গে? না, বলে একটু একটু থেমে বন্দুকের মিস্ত্রি কিছুটা কৌতুকের স্বরেই বলেছে, সত্যি কথা বলতে গেলে আমার এখন পোয়া 12 যাকে বলে তাই। যাকে সে হাত পা বেঁধে কাঁচা চামড়ার গুদামে তাঁবুতে বন্দি করে ফেলে দিয়েছিল, সকাল না হতেই টাইকুন টানার তার কাছে ছুটে এলো বলে। তারপর আমার আঙুল নাড়ায় টাইকুন টানারকে ওঠবোস করাতে পারবো। সোজা কথা নয়, দুনিয়ার সেরা তার গন্ডা গন্ডা সব বন্দুকে নিশানার 4 ধারে 2 গজের মধ্যে গুলি পৌঁছাচ্ছে না কেন, এই ধাঁধার উত্তরের জন্য তাকে বাঁদর নাচ করাতে করাতে আমি একদিন তাকে রাজধানী কাম্পালাতে বন বিভাগের বড় কর্তাদের হাতে তুলে দেব। সুতরাং আমার জন্য তোমার ভাবনা করবার কিছু নেই। আর হ্যাঁ, তুমি নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে আমাকে বাঁচাবার জন্য যে এখানে এমন করে এসেছো, এই ঋণ আমি কোনোদিন ভুলব না। কখনো কোথাও যদি দারুণ বিপদে পড়ো, তাহলে তোমার হাতে যা দিয়েছি ওই জারবোয়ার ছাপ দেওয়া একটা বিজ্ঞাপন বিলেতের লন্ডন টাইমসে ছাপাবার ব্যবস্থা করো। আমি যেখানেই থাকি সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে তোমায় আমার তখনকার ঠিকানা জানাবই। তারপর তুমি আমার ঠিকানায় চিঠি লিখে তোমার বিপদ আর ঠিকানা জানালেই আমি বেঁচে থাকলে তোমার পাশে গিয়ে দাঁড়াবই, এটা নিশ্চিত যেন। ক্যাম্বিস ব্যাগের ভদ্রলোক দম নেবার জন্যই একটু থেমে বললেন, কদিনের জন্য আপনাদের এই শহরটা ছুঁয়ে যাবার সময়ই লন্ডন টাইমসের বিজ্ঞাপনটা দেখে হাতের কাছে পেয়ে আপনাদের এই 72 নম্বরের ঠিকানাটায় জানিয়ে লিখে পাঠিয়ে দিয়েছি বলে একটা উত্তর না আসা পর্যন্ত আর নড়তে পারছি না। আপনাদের তাই বাধ্য হয়ে একটু কষ্ট দিচ্ছি। না না, কষ্ট কিসের? আমরা প্রায় সমস্যারে বলেছি, যতদিন লন্ডন টাইমসের বিজ্ঞাপনের ব্যাপারে কোনো চিঠি না পান ততদিন আপনি থাকুন না এখানে।
ওই ওপরের টঙের ঘরটা পছন্দ হলে সেখানেই থাকুন। কিন্তু একটা কথা শুধু জিজ্ঞেস করছি, চাইকোন ট্যানার আপনাকে বন্দুকের পাকা মিস্ত্রি বলে তার সফরিতে নিয়েছে, আবার শিকারি কেনেথকে আপনি যেভাবে জারবোয়া ছাপের তাবিজ পড়া আফ্রিকার গুপ্ত বিপ্লবীদের খবর দিয়ে ভরসা দিয়েছেন, তাতে মনে হয় ওই জারবোয়া ছাপের গুপ্তদলের সঙ্গেও আপনার ভালো রকম যোগাযোগ ছিল। এখন আবার আপনাকে দেখছি এই আমাদের কলকাতা শহরে। আসল পরিচয়টা তাহলে আপনার কি? হ্যাঁ, কেনেথও ওই কথা জিজ্ঞাসা করেছিল আমার চামড়ার জারবোয়া ছাপ নিয়ে তাঁবু থেকে জঙ্গলের পথে চলে যাওয়ার সময়। তাকে যা বলেছিলাম তাই আপনাদের বলছি। নিজের পরিচয় কি কেউ আমরা জানি? সেই পরিচয়ই তো সবাই খুঁজছি সারা জীবন। আমাদের হতভম্ব করে ওইটুকু বলেই টেবিল থেকে ক্যাম্বিসের ব্যাগটা নিয়ে তেতলার ন্যাড়া ছাদের সিঁড়ির দিকে চলে গিয়েছিলেন ভদ্রলোক। ক্যাম্বিসের ব্যাগটা না থাক, ভদ্রলোক এখন আমাদের টঙের ঘরেই আছেন। না থেকে উপায় কি? লন্ডন টাইমসে জারবোয়া ছাপমারা বিজ্ঞাপনদাতার উদ্দেশ্যে লেখা তার চিঠির জবাব যে এখনও আসেনি। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।